দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন এরই মধ্যে আগামী শনিবার ৯ মে শপথ গ্রহণ করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন কে? শুভেন্দু অধিকারী নাকি অন্য কেউ? আর একই সাথে আপনারা এটিও জানেন ফল ঘোষণার পরপরই ভাঙচুর, অগ্নিকাণ্ড এবং এছাড়াও ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই যে সহিংসতা এর টার্গেট আসলে কারা এবং কেন এই সহিংসতা? কি হতে চলেছে তৃণমূলের ভাগ্যে? টার্নিং পয়েন্টে পশ্চিমবঙ্গ এখন কোন দিকে মোড় নিচ্ছে রাজনৈতিক পরিস্থিতি? এসবই আজকের আলোচনার বিষয়। আর আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক সৌম্য বন্দ্যোপাধ্যায়কে। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং দর্শক ধন্যবাদ। আমাদের আজকের অতিথির সঙ্গে আজকের বার্তা কক্ষ নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক সরাসরি প্রশ্নে চলে যাচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত আছেন এর মধ্যে জেনেছেন প্রথম আলো নয়াদিল্লির প্রতিনিধি, তিনি কলকাতা থেকে এখন যুক্ত হয়েছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। আপনাকে স্বাগত। ধন্যবাদ। এটি শেষ খবর এখন যে আগামী ৯ মে অর্থাৎ শনিবার সকাল ১০টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে। এদিন রবীন্দ্রনাথের জন্মদিনও, জন্মবার্ষিকী। প্রশ্ন হচ্ছে যে তাহলে পরিস্থিতি মোটামুটি বিজেপির নিয়ন্ত্রণে এবং তারা শপথ করতে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছেন সেটি ঘোষণা করেনি। এর মধ্যেও আসলে কোনো চমক আছে কিনা, নাকি কোনো ইঙ্গিত খুঁজে পাচ্ছেন আপনি? না, কোনো চমকের কোনো সম্ভাবনা নেই। এটা অ্যাকচুয়ালি একটা সাংবিধানিক প্রসেস বলা যেতে পারে। তার কারণ পরিষদীয় দলের বৈঠক হবে। সেই পরিষদীয় দলের বৈঠকে একজন কেন্দ্রীয় পর্যবেক্ষক থাকবেন, এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বিভিন্ন পরিষদীয় দলের যারা সদস্য যারা রয়েছেন তাদের অভিমত নিয়ে নেতা নির্বাচিত হবেন। এই নেতার নাম ঘোষণা হবে, তাকে একজন সবাই সর্বান্তঃকরণে সমর্থন করবেন এবং সেটা ঘোষণা হবে। তারপরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হচ্ছে যে কে হবে। চলে এখানে মোস্ট লাইকলি সবাই যেটা মোটামুটি জানেন এখনো পর্যন্ত, যে দুবার তৃণমূল নেত্রীকে হারিয়ে যিনি চমক সৃষ্টি করেছেন সেই শুভেন্দু অধিকারী। গতবারে তিনি নন্দীগ্রামে হারিয়েছিলেন, এবারে ভবানীপুরে, খোদ ভবানীপুরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাস্ত করেছেন বিপুল ভোটে, ১৫,০০০-এর উপরে ভোটে। গতবার ২০২১ সালে তিনি হারিয়েছিলেন ১,৫০০ ভোটে। সুতরাং তিনি যে হবেন, এই পুরস্কার তো তাকে দিতেই হবে। তিনি তো দলকে পরিচালনা করেছেন, উজ্জীবিত করেছেন এতদিন ধরে। সুতরাং তিনি হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। সেটা ঠিক সময় ঘোষণা করা হবে। ইন্টারেস্টিং যেটা, যে সম্ভবত এই প্রথম এই এই মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ সেটা হতে চলছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কলকাতার সব থেকে কি যে জায়গাতে সব থেকে বেশি দর্শকদেরকে, শ্রোতাদেরকে জড়ো করা যায়, সেই লাখ লাখ মানুষকে যেখানে জড়ো করা যায়, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেটা এতদিন ছিল মেগা র্যালির জায়গা, সেইখানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই স্বাধীনতার পর এই প্রথমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে বিজেপি যেভাবে ক্ষমতা দখল করলো এবং নিরঙ্কুশ ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা সরকার গড়তে চলেছে, ইটস ডেফিনেটলি আ মেগা 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 ইভেন্ট। আর সেটাকে ঠিক সেইভাবেই বিজেপি পালন করতে চাইছে। আচ্ছা, মানে দুটো দিক। একটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী, এটা আসলে পুরস্কার, কারণ নন্দীগ্রামে এবং তারপরে আপনি উল্লেখ করেছেন যে খোদ ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো, এটি হচ্ছে একটি দিক। আর আরেকটি হচ্ছে যে বড় করে এই আয়োজনটা করা হচ্ছে। এবার একটু গত ২ দিনে যা যা খবর আমরা পেলাম তার মধ্যে দেখলাম এই জয়ের ২ দিনের মধ্যে কলকাতার হগ মার্কেট বা নিউ মার্কেটের দোকান ঘরকে বুলডোজার চালানো হয়েছে এবং থেমে থেমে সন্ধ্যার পরে, মঙ্গলবার মানে গতকালকে সন্ধ্যার পর একাধিক দোকান ভাঙা হয়েছে, অনেকে লাইট বন্ধ করে দিয়েছেন, এই সমস্ত খবর আমরা পেয়েছি। এই যে ভাঙচুর বা অগ্নিকাণ্ড, জ্বালাও পোড়াও, এটা আপনার কি মনে হয় যে শপথ গ্রহণের পরে এটা ধীরে ধীরে কমতে শুরু করবে, নাকি এটি আসলে শুরু? মানে লক্ষণটা কি এবং এটা টার্গেট আসলে কারা? দুটি বিষয় মিস্টার শামসুজ্জোহা। একটা হচ্ছে যে এই প্রথম কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে প্রতিশোধ স্পৃহার ক্ষেত্রে
বুলডোজারকে আমদানি করা হলো। এত বছর এতদিন সেটা হয়নি, এবং আচ্ছা। এটা আমদানি হচ্ছে যেহেতু গত কয়েক বছর ধরে আমরা বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেগুলোতে দেখছি একটা বুলডোজার নীতি সেটা শুরু হয়েছে। এটা শুরু হয়েছিল উত্তরপ্রদেশ থেকে। যোগী আদিত্যনাথ এটা আমদানি করেছিলেন এবং তারপরে এটা ওই ছোঁয়াচে রোগের মতন সারা ভারতের সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়েছে, বিশেষত যে জায়গাগুলোতে বিজেপি শাসন করছে। আর বিজেপি তো সারা দেশ প্রায় শাসন করছে, 22-23টা রাজ্যে তাদের সরকার। সুতরাং এটা একটা নতুন আমদানি। এর আগে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির একটা বৈশিষ্ট্য, যে নির্বাচনের পরে, পালা বদলের পরে মারপিট, ভাঙচুর, খুন জখম এটা হয়ে থাকে। কিছুদিন চলে, 2-4 দিন চলে, তারপর যেই নতুন সরকার গঠিত হয় সরকার সেটাকে কন্ট্রোল করতে পারে। এটা হচ্ছে কি একটা রাগের বহিঃপ্রকাশ, যা ক্ষোভের বহিঃপ্রকাশ, যে এতদিন ধরে তারা যে অত্যাচারিত হয়েছে সেই অত্যাচারিত হওয়ার একটা বদলা নেওয়া। মানে এটা কিন্তু একটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। আমাদের সেই মনে পড়ে এস ওয়াজেদ আলীর বইটাই পড়েছিলাম ভারতবর্ষে, যে সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এই হিংসার ট্র্যাডিশন, নির্বাচন উত্তর পোস্ট ইলেকশন ভায়োলেন্স বা নির্বাচনকে কেন্দ্র করে যে ভায়োলেন্স, সেই বিষয়টা এটাও কিন্তু একটা পশ্চিমবঙ্গে নির্বাচনী ইতিহাসে একটা ট্র্যাডিশন বা ঐতিহ্যের মতন হয়ে গেছে। আমরা এটা কিন্তু সেই বামফ্রন্ট থেকেই দেখছি। প্রত্যেকবারই যখন নির্বাচন হয়, নির্বাচনে বামফ্রন্ট জয়ী হয় এবং সেখানে কম বেশি 2003-এ আমরা দেখেছি, তার আগে আমরা দেখেছি যে একটা হিংসার একটা বহিঃপ্রকাশ ঘটে বিরোধী পক্ষের উপরে। এই বামফ্রন্ট গেল 34 বছর শাসনের পরে 2011 সালে মমতা যখন এলেন এবং তার স্লোগান ছিল, আমাদের প্রত্যেকেরই মনে আছে, যে বদলা নয় বদল চাই। এই স্লোগান দিয়ে তিনি বামফ্রন্টকে হারিয়েছিলেন। কিন্তু সেই বামফ্রন্টকে হারাবার পরে এই এতদিন অত্যাচারিত হওয়ার যে ক্ষোভ, যে রোষ, সেইটা ফেটে পড়েছিল। জেলায় জেলায় সিপিআইএম এর অফিস সেটা ভাঙা হয়েছে, তছনছ হয়েছে, ভাঙচুর তো করার ব্যাপারে হিংসা ছড়িয়েছে, মানুষ আহত হয়েছেন, জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘরপর। এটা একটা মারাত্মক আকার একটা হয়েছিল। আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে 25 জন মারা গেছেন সেই 2011 সালে। এবং 2011 থেকে 16 ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী একটা হিসেব দিয়েছিলেন, আমাদের অমিত শাহ একটা পার্লামেন্টে একটা হিসেব দিয়ে তিনি বলেছিলেন যে 183 জন নিহত হয়েছিল ওই সময়টায়, 2011 থেকে 16। এবং এইটা সিপিএম এরও দাবি করেছিল। এখন এই যে ব্যাপারটা, এটা 2011 লোকসভা বিধানসভা নির্বাচনে হয়েছে, 2014 লোকসভা নির্বাচনের পরে হয়েছে। ইলেকশন কমিশন যে রিপোর্টটা দিয়েছিল এবং যে রিপোর্টটা কলকাতা হাইকোর্টেও যেটা প্লেস করা হয়েছিল, তাতে দেখা ছিল 7 জন মারা গেছে এবং 1354 জন ইনজিওর্ড হয়েছিল, আহত হয়েছিল 1300 ইনজিওর্ড। ইলেকশন কমিশনের রিপোর্ট। অন্যান্য ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে সেটা সংখ্যাটা আরো বেশি। 2016 সালে আমরা দেখেছি যখন অ্যাসেম্বলি নির্বাচন হলো, সেখানেও শতাধিক আহত হয়েছিল, 8 জন মারা গিয়েছিলেন। 2019 লোকসভা নির্বাচনের পরে 12 জন মারা গিয়েছিলেন এবং 700 জনের বেশি আহত হয়েছিলেন। পোস্ট পোল ভায়োলেন্সের টোটাল সেই সময়তে 61 জন নিহত হয়েছিলেন বলে সরকারি হিসেব। 2021 সালে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তারা যে রিপোর্টটা দিয়েছিল নির্বাচনের পরে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের পরে, সেখানে 29 জন মারা গেছেন। এবং অমিত শাহ দাবি করেছিলেন 2019 থেকে 21 130 জন বিজেপি কর্মী মারা গেছেন। এই দাবিটা তিনি করেছিলেন, পার্লামেন্টে এই দাবিটা করেছিলেন। 2024 সালের নির্বাচনের পরও আমাদের দেখেছি যে ছোটখাটো ভায়োলেন্স হয়েছে। এইবারে যেটা হলো সেটা হচ্ছে উল্টো ভায়োলেন্স। অর্থাৎ এইবারেতে, এই 2026-এর নির্বাচনেতে বিজেপি ক্ষমতায় আসার পরে প্রত্যেক জেলায় জেলায় বিভিন্ন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সেগুলো দখল হয়ে গেল। আমি এই যেখানে থাকি, নিউ টাউন রাজারহাট, কলকাতার নিউ টাউন রাজারহাট এলাকাতে, আমার বাসার এইখানে আমি যেখানে থাকি তার ঠিক উল্টো দিকে অনেকদিন ধরেই আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের একটা অফিস। গতকাল সেই অফিসটা দখল হয়ে গেল। আমাদের চোখের সামনে আমরা দেখলাম প্রচুর ছেলে এলো গেরুয়া আবির মেখে, তারা সেই পার্টি অফিসে ঢুকে পড়লো, সমস্ত তৃণমূল কংগ্রেসের যত পতাকা ছিল সমস্ত পতাকা ছিঁড়ে ফেললো এবং সেখানে টাঙিয়ে দিল বিজেপির পতাকা। সুতরাং ইট হ্যাজ বিকাম আ ট্র্যাডিশন ইন বেঙ্গল পলিটিক্স, যে নির্বাচনের পরে যে পক্ষ জেতে তারা প্রতিপক্ষের উপরে একটা আক্রমণ চালায়, মারাত্মকভাবে সেটা প্রতিফলিত হয়। এবং
এবারের যে নতুন যে সংযোজন আপনি যেটা প্রথমেই বললেন, নিউ মার্কেট বা কলকাতার হক মার্কেটে, সেখানে হচ্ছে এই জি। বুলডোজারের আক্রমণ, বুলডোজারের আমদানি। কিন্তু বুলডোজার একটা নতুন বিষয় বললেন, আপনি হত্যাকাণ্ডের যে পরিসংখ্যান দিলেন সেখানে অনেক সংখ্যা 61, 100-র বেশি অনেক নিহতের খবর পাওয়া গেছে। কিন্তু এবারে একটা বৈশিষ্ট্য যদি আমি বলি যে 4 জনের এখন পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া গেছে, সেটা 2 দিক থেকেই। একটা হচ্ছে হাওড়ার উদয়পুর এবং রাজারহাট নিউ টাউনে তৃণমূল সমর্থকরা 2 বিজেপি কর্মীকে হত্যা করেছে। এই অভিযোগ বিজেপির। আরেকটু অন্যদিকে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল একটা অভিযোগ করেছে, সেটা হচ্ছে বীরভূমের নানুর এবং কলকাতার বেলেঘাটায় বিজেপি কর্মীরা তাদের দলের 2 সদস্যকে খুন করেছে। এই যে মানে 2 পক্ষেরই মানে দুজন 4 জন, জি। এই যে পরিসংখ্যানটা দাঁড়ালো, মানে কি সবাই তার শক্তিমত্তা প্রদর্শনের একটা পাল্টাপাল্টি আক্রমণে গেছে, নাকি পরিস্থিতিটা সেটা নয়? ঠিক সেটা সত্যি নয়, বা সত্যি কিনা সে একটা সন্দেহ আছে। তার কারণ কলকাতার বেলেঘাটা অঞ্চলে যেটা হয়েছে, সেখানে কলকাতা পুলিশ এবং অন্যান্য বহু সূত্র তারা যেটা জানাচ্ছে, কলকাতা পুলিশ তো দাবি করেছে যে, যে ব্যক্তি নিহত হয়েছেন তাকে তাড়া করা হয়েছিল। তিনি এক বাড়ির ছাদ আচ্ছা। থেকে অন্য বাড়ির ছাদে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। এটা তিনি আনফরচুনেটলি যদি সেটা সেভাবে মারা যান তাহলে একরকম, না হলে তাকে হয়তো পিটিয়ে মেরে ফেলা হতো। তো সাধারণভাবে যেটা দেখা যায় যে, যে যেখানে মারপিট করতে যায়, প্রতিপক্ষ তো একটা রেজিস্ট করারও একটা চেষ্টা করে। সেখানে দুপক্ষের যদি সংঘর্ষ বাধে জি। তাহলে দুপক্ষই হতাহত হয়। এবারে যেটা হয়েছে, কিন্তু আ যে যে লুট মানে মৃত্যু ছাড়া যে জখম হয়েছে যারা, যেগুলো যে পার্টি অফিসগুলো লুট হয়েছে, দখল হয়েছে, অধিকাংশই কিন্তু বেশিরভাগ মানে ১০০% সেটা বলা যেতে পারে যে তৃণমূল যেহেতু পরাজিত শক্তি, যারা পরাজিত পার্টি, তারাই কিন্তু অনেক বেশি এফেক্টেড। আর এটাই হচ্ছে আমাদের ট্র্যাডিশন, এই প্রথম ২-৩ দিন চলে। এখন তো একটা ভ্যাকুম রয়েছে। নির্বাচন হয়ে জি। গেছে, নির্বাচন ঘোষণা হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও পর্যন্ত মুখ্যমন্ত্রী, আগামীকাল তার মেয়াদ শেষ হবে। তিনি ইস্তফা দিতে নারাজ হয়েছেন। তিনি অস্বীকার করেছেন ইস্তফা দেবেন না, কেন তিনি হারেননি। তিনি তার যুক্তি দেখাচ্ছেন। এই অবস্থাতে নতুন সরকার নেই। কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও দায়িত্ব নেই, কারণ তাকে সেই অধিকার রাজ্যপাল দেননি এই কারণেই যে তিনি পদত্যাগপত্র জমা দেননি। সুতরাং এখন সমস্তটাই হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশনের এই ৩ দিনের ভেতরে যদি কঠোর মনোভাব না নিতে পারে, যদি এই এই সরকার গঠন অর্থাৎ ৯ তারিখের মধ্যে নির্বাচন কমিশন তারা যদি কলকাতার পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে তারা যদি অ্যাক্টিভ করে তুলতে না পারে, তাহলে আশঙ্কা যে এই সংঘাত আরো বাড়বে। যদিও সুখের কথা, এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির বিভিন্ন নেতা তারা কিন্তু এই সহিংসতা বন্ধ রাখার জন্য, হামলা না করার জন্য তারা আবেদন জানিয়েছেন। এমনকি খুব স্টার্ন ওয়ার্নিংও দেওয়া হয়েছে যে যারা এই সমস্ত কাজ করবে, শ্রমিক ভট্টাচার্য তিনি দিয়েছেন, প্রদেশ বিজেপির নতুন সভাপতি, তিনি বলেছেন যে এই ধরনের কাজ বিজেপির পতাকা নিয়ে যারা করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। এখন এর এফেক্ট কতটা পড়বে জনজীবনে, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্য। আশঙ্কা যে নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত এই যে ক্ষোভ, মানে যারা এতদিন মনে করছে তারা অত্যাচারিত হয়ে এসছে, তাদের যে ভেন্ট আউট করার ব্যাপারটা সেইটা ঘটবে। তাদের যাদের উপরে ব্যক্তিগত আক্রোশ আছে, রাজনৈতিক হ্যাঁ, আপনি আক্রোশ আছে, যেটা বলছিলেন তারা যে আক্রান্ত হবে। বিজেপির হয়তো পতাকা নিয়ে কেউ গেলে শাসক পক্ষ হতে পারে। জি, বিজেপির পতাকা নিয়ে কেউ গেলে তাদেরকে আসলে সহ্য করা হবে না, এটি বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। কিন্তু সেই ঘটনা আবার ঘটছেও, আপনি যেটি বলছিলেন আগে। আমার এখনকার প্রশ্নটা এরকম যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে যেটি তিনি সংবাদ সম্মেলন করলেন এবং তিনি ইস্তফা দিবেন না, তিনি যে যুক্তি দেখিয়েছেন, হারেননি তিনি এখনো। তো এটি এড়াতেই কি আগামী কালকে পর্যন্ত তার মেয়াদ আরো একদিন পরে শনিবার করা হলো, নাকি এটা আসলে কোনো জটিলতা তৈরি করবে কিনা? সাংবিধানিক কোনো আইনি কোনো জটিলতা আছে কিনা এর মধ্যে দিয়ে আসলে? জটিলতার সৃষ্টি হবে না। এতে কোনো সাংবিধানিক কোনো সংকট এদের সৃষ্টি হবে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ না, পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ ৭ই মে শেষ হয়ে যাচ্ছে। ৫ বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। ৭ই মে এর ভেতরে শিষ্টাচার মেনে তিনি যদি পদত্যাগপত্র জমা দেন রাজ্যপালের কাছে, তাহলে রাজ্যপাল তাকে সবসময়ই যেটা হয়ে এসছে, যেটা নিয়ম, সেটা হচ্ছে রাজ্যপাল তাকে পরবর্তী সরকার ক্ষমতা গ্রহণ
করা পর্যন্ত কেয়ারটেকার মিনিস্টার হিসেবে, চিফ মিনিস্টার হিসেবে এই রাজ্য চালাবার প্রস্তাব দেবেন এবং সেটা গ্রহণ, এটাই হয়ে গেছে রীতি সবসময়। আজ পর্যন্ত ভারতের কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী তিনি এইরকম ট্রাম্পচিত আচরণ করেননি। ডোনাল্ড ট্রাম্প যেরকম আচরণ করেছিলেন 2020 সালে, সেই রকম আচরণ করেনি এই মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসেবে তিনি তাকে ট্রাম্পের আসনে বসালেন। এখন এর ফলে কিন্তু কোনো জটিলতা, সাংবিধানিক কোনো সংকট হবে না। আর ভারতের সংবিধান রচয়িতারাও কিন্তু এমন একটা অবস্থা ভবিষ্যতে ঘটতে পারে তার আশঙ্কা করেননি। তারা রাজনৈতিক স্থিতধীর ওপরে, রাজনৈতিক ভিক্ষার উপরে তাদের ভরসা ছিল। তারা ভেবেছিলেন যে প্রত্যেকবারেই যেটা, এটা একটা ঘটনা, যে ঘটনাটা সাংবিধানিক ওয়েতে যেটা ঘটবে, এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, কিন্তু শিষ্টাচার মেনে যে পক্ষ হারবে সে পক্ষ পদত্যাগপত্র জমা দেবে। এবং অতীতেও এটা হয়নি আর কি, এবারের আগে এটি হয়নি, আপনি তাই বলছেন। এবং এটা না হওয়ার কারণে যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইস্তফা না দেন তাহলে আগামীকাল তিনি সাবেক মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন, বিধানসভার মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। সুতরাং সমস্ত নির্বাচিত সদস্য, এমএলএ, তারা তাদের আর নির্বাচিত থাকছেন না। অর্থাৎ ওই সময়টার একটা সংক্ষিপ্ত সময় যদি একদিন কি দুদিন থাকে, সেই দুদিনের জন্য রাজ্যপাল রাষ্ট্রপতি শাসন ঘোষণা করতেও পারেন, নাও করতে পারেন। নির্বাচন কমিশন বা তারা এটা চালাতে পারেন অ্যাজ কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং তারপরে 9 তারিখে যখন নতুন সরকার যখন শপথ নিয়ে নেবে, তখন তারা তাদের হাতে ক্ষমতা অর্পণ করবেন। সুতরাং ইটস আ ম্যাটার অফ 2 ডেজ, 7, 8, 9। এতে কোনো সাংবিধানিক সংকট তৈরি হওয়ার কোনো শঙ্কা কেউ করছেন না। আচ্ছা, তাতে মোটামুটি নিশ্চিত হয়ে যাচ্ছে যে 80টি দল, মানে আসন নিয়ে মমতা ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেস এবারে বিরোধী দল থাকছে, আর বিজেপি সরকার গঠন করছে। আমার প্রশ্ন হচ্ছে, তৃণমূলের ভবিষ্যৎ আপনি কি দেখছেন? একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ, যেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আপনার বিশ্লেষণটা জানতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত হয়েছেন, সুতরাং তিনি আর এমএলএ থাকতে পারছেন না। তিনি এমএলএ থাকতে পারছেন না বলে তিনি বিধানসভাতে বিরোধী দলের নেত্রীও হতে পারছেন না, যদি না কোনো জায়গা থেকে তিনি বাই ইলেকশনে জিতে আসেন, আবার বিধানসভায় আসেন। তাহলে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি বলেছেন যে তিনি এখন মুক্ত বিহঙ্গ। এই মুক্ত বিহঙ্গ হিসেবে তিনি সব দিকে বিচরণ করতে পারেন। তাহলে তার বিচরণ ভূমিটা কি, কোথায় তিনি বিচরণ করবেন? পশ্চিমবঙ্গে বিচরণ করা, তার বিরোধী দল নেত্রী হিসেবে সেখানে নিজের দলকে পুনর্গঠিত করা, সংগঠিত করা, এটা তার একটা অবশ্যই এটা তার একটা বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে তিনি যদি সর্বভারতীয় রাজনীতিতে যেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এখনো বিরোধী ইন্ডিয়া জোটের শরিক। এই ইন্ডিয়া জোটে তিনি ছিলেন, তিনি ঘনিষ্ঠভাবে ছিলেন, কখনো কখনো আলগা আলগা ভাবে ছিলেন। তিনি কখনো ইন্ডিয়া জোটকে এর আগে আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে জোটবদ্ধ হতে দেননি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রসায়নে একটা অদ্ভুত একটা ব্যাপার আছে। তিনি কোনোদিন রাহুল গান্ধীর নেতৃত্বকে মেনে নেননি। যদিও রাহুলের বাবা রাজীব গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্রষ্টা বলা যেতে পারে। অসম্ভব মমতার শ্রদ্ধা আছে সোনিয়া গান্ধীর প্রতি। তাদের প্রতি তাদের শ্রদ্ধা এবং তিনি যেভাবে সম্মান করেন এটা বারবার তিনি প্রকাশও করেছেন। কিন্তু কোনোভাবে রাহুল গান্ধীকে তিনি বিরোধী জোটের নেতা বা রাহুল গান্ধী একটা প্রধানমন্ত্রী হয়ে তিনি অন্যদেরকে নিয়ন্ত্রণ করবেন, এই ব্যাপারটা মেনে নেননি। আর এই ব্যাপারটা খুব সহজেই যেটা হতো, স্যুট করতো বিজেপিকে। যার জন্য মোদি দিদির একটা সেটিং তত্ত্ব এটা পশ্চিমবঙ্গে খুব চালু ছিল, যে তত্ত্বটা এবার নস্যাৎ হয়ে গেল। কারণ এটা মনে করা হতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন, তৃণমূলের সমর্থন ছাড়াই যখন বিজেপি মানে মোদির বিজেপি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, ক্ষমতা দখল করতে পারেন, তখন বিরোধীদের বিচলিত করার জন্য কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ব্যবহার করবেন না? এই যুক্তির পেছনে যারা সমর্থন করতেন, যারা মনে করেন যে একটা সেটিং তত্ত্ব আছে, তারা কিন্তু দেখাতেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ রয়েছে, অনেক পলিটিক্যাল পার্সোনালিটি তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু গ্রেপ্তার হননি, তিনি জেলের বাইরে। তাহলে কেন? এই সেটিং তত্ত্বটা এতদিন পর্যন্ত ছিল এবং তার জন্যই মনে করা হতো যে পশ্চিমবঙ্গ দখলের ব্যাপারে নরেন্দ্র মোদী অতটা আগ্রহী নন, যতটা আগ্রহী ইন্ডিয়া জোটকে দানা বাঁধতে না দেওয়ার, রাহুল গান্ধীর নেতৃত্বে, কংগ্রেসের নেতৃত্বে, যাতে ইন্ডিয়া জোট
জোটবদ্ধ হতে না পারে। মানে সেক্ষেত্রে দ্বিতীয় স্তরের আরেকটি রাজনীতি এর ভেতরে আপনি বলছেন। অবশ্যই 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 একটা রাজনীতি ছিল। এই রাজনীতিটা, এই সেটিং তত্ত্বটা কিন্তু এবারে নস্যাৎ হয়ে গেল। সুতরাং এখন বোঝা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রাখা, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজে লাগানোর কোনো বাধ্যবাধকতা সেটা নরেন্দ্র মোদীর নেই, যেহেতু পশ্চিমবঙ্গ দখল হয়ে গেছে। এখন এই অবস্থায় এটি আপনি বলছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, এটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। কিন্তু আমার প্রশ্নটা যদি আরেকটু বলি, যে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ দল হিসেবে, যেটি এতদিন পশ্চিমবঙ্গ ক্ষমতায় থাকা প্রায় দীর্ঘ 15 বছর থাকার ফলে যে অবস্থায় ছিল, সেইখানে আসলে একটা তো নিশ্চয়ই বড় আঘাত, কিন্তু সেটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে আপনার কাছে মনে হয় কিনা যে কোনো পথ আছে কিনা, নাকি এটি দেখুন, মানে ইমিডিয়েটলি আমরা দুটো স্টেটমেন্ট দেখেছি। ইমিডিয়েটলি আমরা এই নির্বাচনের পরে, ফল ঘোষণার পরে আমরা দুটো স্টেটমেন্ট দেখেছি, এবং সেই দুটো স্টেটমেন্টই এসছে রাজ্য বিজেপি নেতাদের কাছ থেকে, যে কোন রকম দল বদলুদের বিজেপি অ্যাকসেপ্ট করবে না। পশ্চিমবঙ্গের এই অবস্থাতে যে 80টা তৃণমূল কংগ্রেসে রয়েছে, বিজেপিও জানে, এবং যারা এই বিধায়ক রয়েছেন, বিরোধী বিধায়ক তৃণমূলের, তারাও অনেকে জানেন যে সুযোগ পেলেই এই বিজেপির দিকে তৃণমূলের অনেকেই এগিয়ে যাবেন, এবং বিজেপি বিভিন্ন রাজ্যে তাদেরকে গ্রহণ করেছে। কিন্তু এইবার এখনো পর্যন্ত বলা হয়েছে যে কোনো রকম কাউকে বেনজলকে নেওয়া হবে না। এখন যদি সত্যি বেনজলকে না নিতে হয়, তাহলে তাদেরকে সংঘবদ্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব পরিশ্রম করতে হবে, অসম্ভব ঝুঁকি নিতে হবে। 71 বছর বয়সে মমতা সেটা কতটা পারবেন এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তিনি দলটাকে কতটা অটুট রাখতে পারবেন, একসঙ্গে একজোট জোটবদ্ধ রাখতে পারবেন, সেটা সন্দেহ আছে। আর এই সন্দেহ থেকেই যে সন্দেহটা বা যে সম্ভাবনাটা জন্ম নেয়, সেটা হচ্ছে দলটা কত দ্রুত ভাঙবে। আজকে বিজেপি নেতৃত্ব বলছে যে নেওয়া হবে না, কিন্তু আগামীকাল সেই সিদ্ধান্তটা পাল্টে যেতে পারে। অতীতে বারবার হয়েছে, বিভিন্ন রাজ্যে বারবার দেখা গেছে যে কংগ্রেসকে ভাঙিয়ে, সব থেকে বেশি যে দলটাকে ভাঙিয়েছে বিজেপি, তারা হচ্ছে কংগ্রেস। এবারে তৃণমূল কংগ্রেসকেও সেই একই ধরনের কাজ করতে পারে, কারণ তৃণমূল কংগ্রেস এত বছর ধরে তারা বিজেপিকে নির্বাচিত বিধায়কদেরকে তারা ভাঙিয়ে নিয়েছে, এবং এই একই জিনিস বিজেপিও করতে পারে। কত দ্রুত করে বা কত দেরিতে করে সেটা একটা বিষয়। আর এক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে এই অবস্থাতে এই সার্বিক যে আজকের বিজেপি, নরেন্দ্র মোদীর বিজেপি, এটা কোনো সাধারণ দল নয়, এটা অসম্ভব শক্তিশালী একটা দল। তার মোকাবিলা করা যে কোনো দলের পক্ষেই কঠিন, এবং কতটা কঠিন সেটা আমরা ভারতের নির্বাচনী মানচিত্র দেখলেই বুঝতে পারছি। তো সেক্ষেত্রে যে প্রশ্নটা ওঠে, জি বলুন। সেক্ষেত্রে যে প্রশ্নটা ওঠে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? এখন এই অবস্থাতেই যেটা দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে তিনি ইন্ডিয়া জোটের আরো বেশি শক্তিশালী করার জন্য তিনি ইন্ডিয়ান জোটেতে যাবেন, ইন্ডিয়া জোটকে তিনি আরো বেশি মন দেবেন, সেই জোটকে বিজেপি বিরোধী আন্দোলন মুখী করে তোলার জন্য। এখন সেক্ষেত্রে তিনি নেতৃত্বের দাবি করতে পারতেন যদি তিনি ইলেকশনে জিততেন, যদি তিনি চতুর্থবারের মধ্যে মুখ্যমন্ত্রী হতে পারতেন। যেহেতু তিনি পারেননি, আর যেহেতু কংগ্রেস এই নির্বাচনে কেরালা দখল করেছে, সুতরাং রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নেওয়া তার পক্ষে এখন একমাত্র উপায়। রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হিসেবে তার থাকা। কিন্তু জিতলে যে নেতৃত্ব দেওয়ার যে দাবিটা তিনি জানাতে পারতেন, এখন সেই সম্ভাবনা তার নেই। অথচ এইটাই তার কাছে পরিত্রাণের একমাত্র উপায়। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যেটি বললেন যে বিজেপি এটা মেনে নেবে কতদিনে, যে তাদের নেতাদের দল বদলের যে বিষয়টি, কিন্তু এরই মধ্যে যে প্রতিক্রিয়াগুলো এসেছে গণমাধ্যমে, তার মধ্যে যেমন আপনি জানেন নিশ্চয়ই, কবির সুমনকে তৃণমূলের মনে করা হলেও তিনি বলেছেন যে আমি তৃণমূল পন্থী নই। হ্যাঁ, অনেকটা ঘুরে গেছে তার অবস্থান। আবার বিজেপিতে যোগ দিয়ে অনেক পরিচিত অভিনেতা অভিনেত্রী তারা চলে গেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনি অত্যন্ত পরিচিত, তিনি আবার মধ্যবর্তী জায়গায় আছেন, কারো পক্ষে ছিলেন না কখনো, এরকম একটা বিষয় বলেছেন। এই যে এখন তাতে আপনার মনে হয় কিনা যে তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত চারপাশের যত মানুষ দেখা যেত সেটা থেকে আর অনেকটা হারাতে বসেছে, এবং খুব দ্রুতই সেই লক্ষণগুলো দেখা যাচ্ছে? এটাও কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির একটা ট্র্যাডিশন। মারপিট যেরকম ট্র্যাডিশন, যেরকম ঐতিহ্য, তেমনি এটাও একটা ঐতিহ্য। বারবার সেটা দেখা গেছে। আমরা যদি এতে দেখি, বামফ্রন্টের সময় দেখি, দুর্দণ্ড প্রতাপ রেজ্জাক মোল্লা, তিনি তৃণমূল কংগ্রেসে
যোগ দিলেন, মন্ত্রীও হলেন, একাধিক আছে। আমরা বামফ্রন্টের সময় দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যের আকারে পার্শ্বচর হিসেবে পরিচিত এমন লোক গায়ক নীন্দ্রনীল সেন, তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে ছেড়ে তিনি চলে এসেছেন মমতার দলে এবং সেখানে তিনি মন্ত্রী হয়েছেন। আমরা দেখেছি বহু কবি সাহিত্যিক যারা এতদিন ধরে গত 34 বছর ধরে তারা সিপিএম এর সমর্থক ছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্যক্তিগতভাবে পছন্দ করতেন, তারাও কিন্তু তাকে ছেড়ে দিয়ে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষপুটে তারা চলে এসেছে। এটাও একটা ট্র্যাডিশন, এবং এই ট্র্যাডিশন যে এবারেও হবে না। যারা বিভিন্ন স্বার্থে যাদেরকে ক্ষমতার সঙ্গে থাকতে হয়, তারা ভোল পাল্টাতে রাতারাতি মানে বিন্দুমাত্র সময় নেবে না, রাতারাতি তারা ভোল পাল্টে তারা অন্যদিকে যাওয়ার চেষ্টা করবে। এখন ব্যাপার হচ্ছে যে বিজেপি নরেন্দ্র মোদীর বিজেপি কতটা তাদেরকে গ্রহণ করবে এবং কাদের গ্রহণ করবে। কবির সুমনের বিষয়টা আপনি উল্লেখ করলেন। তসলিমা নাসরিন অত্যন্ত কড়াভাবে তাকে আক্রমণ করেছেন যে তিনি যদি কেউ ধরাফারা করে তাহলে তিনি হয়তো আবার এই ইয়েতে বিজেপিতে চলে যাবেন। এইরকম ধরনের কিন্তু সংশয় আমরা টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখছি, যে একটা সময় হয়েছিল এখানে বিজেপি যারা করে তারা কোনো কাজ পাচ্ছে না। রুদ্রনীল ঘোষ তিনি কাজ পাননি, অনেকে আছেন, অনিক দত্ত পরিচালক তিনি কাজ পাননি, এইরকম বহু আছে। ব্যতিক্রম দু একটা ক্ষেত্রে হয় না তা নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যারা বিজেপির সমর্থক তাদের কিন্তু কাজ ছিল না। এক্ষেত্রেও সেটা উল্টোটা হতে পারে, যারা তৃণমূল সমর্থক তাদের কাজ দেওয়া হবে না, বিজেপি সমর্থক হয়ে যাবে, এবং যারা কাজ প্রত্যাশী তারা হয়তো বিজেপিতে যোগ দেবে। সুতরাং আমাদের এই ট্র্যাডিশনটা, এই সাইকেলটা, এটা কিন্তু খুব কমন, আর এই বিষয়টাতে এখন আর মানুষ আশ্চর্য হয় না। আচ্ছা, এবারে একটু বেশ কয়েকটি বক্তব্য আমরা শুনছিলাম। শুভেন্দু অধিকারী যে সমস্ত বক্তব্য মঞ্চে বা গত 1-1.5 বছরের গণমাধ্যমে দিয়েছেন বা সামাজিক মাধ্যমে, সেগুলো অনেকটা রাগঢাক না করেই বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে তিনি কথা বলতেন এবং খুবই সরাসরি বলতেন। আপনার মনে হয় কিনা যে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যগুলো আসলে বিজেপির বক্তব্য এবং সেগুলো আসলে নীতিগতভাবে কার্যকর হতে যাচ্ছে আগামীতে? আপনার সেটা মনে হয় কিনা বাংলাদেশ ভারতের সম্পর্কের প্রেক্ষিতে? এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিজেপির শুভেন্দু অধিকারী বলুন বা অমিত শাহ বলুন বা এই যে ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, এগুলো তো সবই ছিল টার্গেটেড, বাংলাদেশই ছিল তো লক্ষ্যবস্তু, সেখান থেকে যারা এসছে। এবং এই বিষয়টা এখন সবাই জানা, প্রত্যেকেই জানে যে কাদেরকে মিন করা হচ্ছে। অমিত শাহ উই পোকা কাদেরকে বলেছিলেন, ঘুষপেটিয়া বলতে কাদের, মেরে চুনচুনকে তাদেরকে বেছে বেছে তাদেরকে ফেরত পাঠানো হবে। কোথায় ফেরত পাঠানো হবে? বাংলাদেশ ফেরত পাঠানো হবে না বললেও সেটা সবাই বুঝতে পারছে। এখন ইন্টারেস্টিংলি এবারের যে ভোটার, সেই প্যাটার্নটা যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে তৃণমূলের যে 80 জন জিতেছেন তাদের ভেতরে 36 জন কিন্তু মুসলমান। বিরোধীতে যারা আছেন, সিপিএম এর একজন মুসলমান, কংগ্রেসের 2 জন মুসলমান, আইএসএম এর একজন মুসলমান, হুমায়ুন কবির তার নতুন দল করেছেন, তিনিও মুসলমান। অর্থাৎ আর বিজেপির যে 205 জন বা 206 জন 7 জন যাই হোক না কেন, একজনও মুসলমান নেই। সুতরাং ন্যারেটিভটা, পলিটিক্সের ন্যারেটিভটা কোন দিকে এগোতে যাচ্ছে সেটা কিন্তু সহজেই অনুমান করা যায়। আর এই বিষয়টা শুভেন্দু অধিকারী খুব করে জানিয়ে দিয়েছেন যে নন্দীগ্রামের একজনও মুসলমান তাকে ভোট দেননি, একজনও ভোট দেননি। এমন একটা বুথের নাম করেছেন যেখানে 800 জন মুসলিম ভোটার আছে, 800টা ভোটই তৃণমূল কংগ্রেসে পড়েছে। তিনি বলেছেন আমি মুসলমানদের ভোটে জিতে, তিনি হিন্দুদের ভোটে জিতেছি। এবং তার এই নির্বাচনে জেতার পর থেকে আজ পর্যন্ত তিনি যে সমস্ত কথা বলেছেন সেগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে এই মুসলমান বিরোধী যে রাজনীতিটা বিজেপির কেউ কেউ এতদিন ধরে করে আসছে সেইটার কিন্তু পরিসমাপ্তি ঘটছে না। এই যে হগ মার্কেটে বুলডোজার নিয়ে যেটা হয়েছে, বিভিন্ন জায়গাতেও কিন্তু এই অভিযোগ পাওয়া যাচ্ছে, আসছে যে মুসলিমদের দোকান সেগুলো আক্রান্ত হয়েছে, তাদের ব্যবসা নষ্ট হয়েছে। এই জিনিসগুলো কিন্তু বাড়তে পারে। এখন এগুলো যদি কন্ট্রোল না হয় তাহলে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্কের উপর একটা বাধা, একটা যে সম্পর্কটা সহজ করার চেষ্টা চলছে নতুন নির্বাচিত সরকারের সঙ্গে, সেটা কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। আর এটাও তো আমাদের সকলেই জানা যে একটা দেশে যদি উগ্র হিন্দুত্ববাদ বা উগ্র মৌলবাদ মাথাচাড়া দেয় তার প্রভাব পার্শ্ববর্তী দেশেও পড়ে।
আমাদের দেশে যেটা দেখা গেছে বাংলাদেশের সঙ্গে কিন্তু এই ঘটনাটা এখন এই একেবারেই সম্পর্কের জায়গায় বাংলাদেশের সাথে আমরা একেবারে শেষের দিকে এই প্রশ্নটা আমার শেষ প্রশ্ন আপনার কাছে আর কি, এটার একটু ব্যাখ্যা সহ জানতে চাই। সেটি হলো যে বাংলাদেশের সাথে বাংলাদেশের নতুন একটা সরকার এসেছে এবং তার সাথে ভারতের এই শেষের দিকে যে সম্পর্কটা দেখা যাচ্ছিল সেটা অনেকটা সৌহার্দ্যপূর্ণই মনে হচ্ছিল এবং মনে হচ্ছে এর মধ্যে পশ্চিমবঙ্গের এই যে সরকারের বদল সেটি আসলে কি ধরনের ভূমিকা রাখবে। এবং আপনি জানেন যে বাংলাদেশে ভারতের যাকে পাঠানো হচ্ছে দায়িত্ব পালনের জন্য তিনি একজন রাজনীতিবিদ। সেক্ষেত্রে সবকিছু মিলে পরিস্থিতি আপনি কেমন দেখতে পান সামনের সময়টা? আমার যেটা মনে হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন, তারা কিন্তু এই বিষয়টাকে, অর্থাৎ যে বিষয়টা আমি বললাম ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী, হিন্দু মুসলমান, এই বিষয়টাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করবেন। কারণ ইমিডিয়েটলি অভ্যন্তরীণ রাজনীতিতে এখন তো আর ওটার ওই ন্যারেটিভের এখন প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গ তো জয় হয়ে গেছে, সুতরাং আসাম হয়ে গেছে, ত্রিপুরা হয়ে গেছে, মেঘালয় শরিকে রয়েছে, পশ্চিমবঙ্গ দখল হয়ে গেল। সুতরাং ঘুষপেটিয়ার উপরে জোর দেওয়া বা ঘুষপেটিয়া অনুপ্রবেশকারীদেরকে ফেরত পাঠানো, এই ন্যারেটিভটার এখন আর প্রয়োজন নেই। এখন যেটা হচ্ছে, যেটা খুব স্বাভাবিকভাবে যে বহিঃপ্রকাশটা ঘটছে, এতদিন ধরে যা হয়ে গেছে তারই তো বহিঃপ্রকাশ এটা ঘটছে, এগুলো হচ্ছে, এটাকে থিতিয়ে দেওয়ার চেষ্টা একটা চলবে। এবং বিচক্ষণ নেতৃত্ব নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা চেষ্টা করবেন ভারত বাংলাদেশ সম্পর্কটা যাতে উইন উইন সিচুয়েশন হয়, দুপক্ষের জন্য হয়। যেমন ভিসার বিষয়টা, সেটা খুব দ্রুত সমাধান হতে চলেছে বলে আমরা খবর পাচ্ছি। নতুন টেক ওভার দীনেশ ত্রিবেদী সেখানে গেলে তার কমিউনিকেশন স্কিল অত্যন্ত ভালো, তিনি বাংলা ভাষাটাকে খুব ভালো জানেন, খুব ভালো বোঝেন। তিনি বাংলাদেশিদের সঙ্গে কথাবার্তা বলে একটা সচেষ্ট একটা প্রচেষ্টা রয়েছে যেখানে সম্পর্কটাকে ভালো করার, উইন উইন সিচুয়েশন করা দুপক্ষের, মানে যাতে দুপক্ষেরই লাভ হয়। আমার মনে হয় না যে এই রকম ধরনের আর কি অভ্যন্তরীণ রাজনীতির যে ন্যারেটিভ বিজেপি চালাচ্ছে সেটা করে এই সম্পর্কটাকে নষ্ট করার মতন ঝুঁকি ভারতের প্রধানমন্ত্রী নেবেন। আরেকটা প্রশ্ন ছিল যে খুবই সংক্ষেপে উত্তরটা দেন, যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আসলে বিজেপির বক্তব্য নাকি এটা নিতান্তই তার? না, বিজেপি সেই বক্তব্য অস্বীকার করতে পারে না, কিন্তু তিনি যে জিনিসটা বিশ্বাস করে আজকে ক্ষমতাসীন হয়েছেন সেটাকে তো জাগিয়ে রাখতে হবে, সেটাকে চাকিয়ে রাখতে হবে। তো সেই জন্যই এইটা বলা, কিন্তু এটাকে স্টিক করবেন। শুভেন্দু অধিকারীর এমন কোনো ক্ষমতা নেই যে কেন্দ্রীয় নেতৃত্বেরকে উপেক্ষা করে তিনি তার রাজনীতিটা চালিয়ে যাবেন। যে সাহসটা কিছুটা হলেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেখাতে পারেন, শুভেন্দু অধিকারী তত বড় নেতা হয়ে ওঠেননি যাতে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে তিনি তার নিজের রাজনীতিটা চালাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ সৌম্য বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন আমাদের নয়াদিল্লি প্রতিনিধি প্রথম আলোর, তিনি লেখক ও রাজনৈতিক সৌম্য বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিশ্লেষক। তার বিশ্লেষণে আমরা জানছিলাম পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী এখনকার যে অবস্থা এবং আগামী যে শপথ নিতে যাচ্ছে আগামী 9 মে শনিবার, সেই বিষয়গুলো নিয়ে। এই আয়োজন বার্তাকক্ষ আপনারা দেখুন রবি থেকে বৃহস্পতি একই সময়ে রাত 8টায় প্রথমআলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। আজকে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।